হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, অ্যাডভোকেট ফ্রম ঢাকা জজ কোর্ট, ওনার অফ দ্য লট স্কুল। লট স্কুলের আজকের সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তামাদি আইন 1908। এর আগের ক্লাসে আমরা বার কাউন্সিল নিয়ে আলোচনা করেছিলাম, সেটার দুটো লেকচার আমাদের গ্রুপে অলরেডি দেওয়া আছে। আজকে আমরা তামাদি আইন নিয়ে আলোচনা করব। ওকে, সো শুরু করা যাক। তামাদি আইন সম্পর্কে শুরুতেই আমরা কিছু প্রাইমারি ডিসকাশন অর্থাৎ প্রাথমিক আলোচনা করব। আচ্ছা, সো তামাদি আইন হচ্ছে 1908 সালের আইন। এটা হচ্ছে আপনার 1908 সালের 9 নাম্বার আইন। আর এই আইনটা প্রকাশ পায় 7ই আগস্ট 1908 সালে। এটা কার্যকারিতা পায় 1 জানুয়ারি 1909 সালে, কিন্তু সর্বপ্রথম এটি কার্যকারিতা পায় 1862 সালে। পরবর্তীতে 1909 সালের 1 জানুয়ারি এটি কার্যকারিতা পায়। আচ্ছা, এবং এই আইনটি হচ্ছে পদ্ধতিগত আইন অর্থাৎ প্রসিডিউরাল ল, কিন্তু এই আইনের ধারা 26 এবং ধারা 28 হচ্ছে আপনার তত্ত্বগত অর্থাৎ সাবস্টেন্টিভ ল। কেন সেটা তত্ত্বগত বা সাবস্টেন্টিভ ল, এই বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব। ওকে, এই আইনে টোটাল অধ্যায় হচ্ছে 5টি, তফসিল হচ্ছে 3টি। তার মধ্যে বর্তমানে একটি তফসিল কার্যকর আর বাকি 2টি তফসিল হচ্ছে বাতিল। সেগুলো কি? দ্বিতীয় এবং তৃতীয়, এই 2টি তফসিল বাতিল করা হয়েছে, অর্থাৎ একটি তফসিল বর্তমানে কার্যকর রয়েছে। আর আপনার এখানে টোটাল ধারা হচ্ছে 29টি এবং অনুচ্ছেদ হচ্ছে 183টি। এবং এই আইনটি সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে এবং সর্বপ্রথম এই আইনটি বিধিবদ্ধ আইনে পরিণত করা হয় 1859 সালে। আশা করি তামাদি আইন 1908 এর প্রাইমারি ডিসকাশন অর্থাৎ প্রাথমিক আলোচনাটা আমাদের কাছে একদম ক্লিয়ার। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। শুরুতেই আমরা যে সেকশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকশন 3 অর্থাৎ ধারা 3। এখানে বলা হচ্ছে তামাদি মেয়াদ শেষ হবার পর মামলা খারিজ হবে। তার মানে মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করার যে তামাদি মেয়াদটা নির্ধারণ করা থাকবে আদালত থেকে, সেই তামাদি মেয়াদটা উত্তীর্ণ হবার পর যদি কেউ মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে থাকে, তবে সেই ক্ষেত্রে বিবাদী যদি কোনো প্রশ্ন নাও তুলে তবুও তা খারিজ হয়ে যাবে। অর্থাৎ এই 3 ধারায় বিষয়বস্তু হচ্ছে 3টি: মামলা, আপিল এবং আবেদনপত্র। অর্থাৎ বিবাদী যদি কোনো প্রশ্ন নাও তুলে তবুও যদি কেউ তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার পর যদি এই মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে থাকে, তবে সেই ক্ষেত্রে তা খারিজ হয়ে যাবে, অর্থাৎ মামলাটি খারিজ হয়ে যাবে। এটাই বলা হচ্ছে 3 ধারা। ধারা 4-এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি মামলা বা দরখাস্ত দায়ের করার দিন আদালত বন্ধ থাকে, অর্থাৎ যেদিন মামলা বা দরখাস্ত দায়ের করার তামাদি মেয়াদ শেষ হবে সেদিন যদি আদালত বন্ধ থাকে, তবে সেই ক্ষেত্রে পরবর্তীতে যেদিন আদালত খুলবে সেদিনই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ সেদিনই অর্থাৎ আদালত খোলার দিনই মামলা বা দরখাস্ত দায়ের করা যাবে। এই বিষয়টাই বলা হচ্ছে ধারা 4। ধারা 5-এ বলা হচ্ছে আপনার কনভলিউশন অফ ডিলে। যদি এখানে বলা হচ্ছে আপনার যদি কোনো কারণে দরখাস্তকারী বা মামলা যিনি করবেন তিনি যদি কোনো কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে না পারেন, তবে সেই ক্ষেত্রে তিনি আদালতে এই তামাদি মওকুফের জন্য আবেদন করতে পারেন। তবে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই কিছু কারণ দেখাতে হবে। এখানে 5টি কারণের কথা বলা হচ্ছে এই 5টি কারণের আন্ডারে তাকে অবশ্যই কি করতে হবে? তামাদি মওকুফের আবেদন করতে হবে আদালতে, যদি সে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ তামাদির যে মেয়াদটা নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে যদি সে মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে না পারে। সেই কারণগুলো কি? অসুস্থতা, বন্দি দশা, আইনজীবীর ভুল, করণিক ভুল, আপিলকারীর দরিদ্রতা। অর্থাৎ যদি সে গুরুতর অসুস্থ থাকে, এই কারণ দেখাতে পারে যে এই কারণে সে নির্ধারিত মেয়াদের মধ্যে দরখাস্ত বা মামলা দায়ের করতে পারেন নাই, তখন সেই ক্ষেত্রে এরপরে হচ্ছে বন্দি দশা। অর্থাৎ সে এমন একটা পরিস্থিতিতে ছিল যেখান থেকে এসে মামলা বা দরখাস্ত দায়ের করা তার পক্ষে পসিবল ছিল না, অর্থাৎ বন্দি দশায় সে ছিল বা দেশের বাহিরে ছিল।
কোনো গুরুত্বপূর্ণ কাজে সে দেশের বাহিরে ছিল, এমন বিষয়টা। আইনজীবীর ভুল, যদি আইনজীবীর কোনো ভুলের কারণে তার তামাদি মেয়াদটা শেষ হয়ে যায়, বা করণিক আইনজীবীর ভুল বা করণিক কোনো ভুলের কারণে তার যদি কি হয়, তামাদি মেয়াদটা শেষ হয়ে যায়। এবং লাস্ট ওয়ান হচ্ছে আপিলকারীর যে দারিদ্রতা, এই আপিলকারীর দারিদ্রতার কারণে সে তামাদি মেয়াদটা নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ নির্ধারিত তামাদি মেয়াদের মধ্যে সে মামলা বা আপিল দরখাস্ত দায়ের করতে পারেনি, ব্যর্থ হয়েছে। অর্থাৎ এই 5টি কারণ যদি কেউ আদালতে দেখাতে পারে, তবে সেই ক্ষেত্রে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতায় তামাদি মওকুফের আবেদন মঞ্জুর করতে পারে। অর্থাৎ তামাদি মওকুফের আবেদন মঞ্জুর করা সম্পূর্ণ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, এই ক্ষেত্রে আদালতকে বাধ্য করা যাবে না। বাট সে 5 ধারার আন্ডারে যদি এই 5টি গ্রাউন্ড শো করার মাধ্যমে, অর্থাৎ 5টি গ্রাউন্ড দেখানোর মাধ্যমে সে যদি, অর্থাৎ এই 5টি গ্রাউন্ড দেখানোর মাধ্যমে সে যদি কোনো কারণ, অর্থাৎ এই 5টি কারণের কোনো একটি কারণে সে যদি তামাদি মেয়াদ উত্তীর্ণ করে ফেলে, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে সে যদি মামলা বা আপিল করতে না পারে, তখন সেই ক্ষেত্রে সে এই ধারার আন্ডারে তামাদি মওকুফের আবেদন করতে পারে। বাট তামাদি মওকুফের আবেদন মঞ্জুর করা সম্পূর্ণ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এই বিষয়টাই বলা হচ্ছে ধারা 5-এ। আশা করি ধারা 3, 4 এবং 5 আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এবার ধারা 6-এ যে বিষয়টা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপনার আইনগত অপারগতা। এই বিষয়টা কি? প্রথমত, যদি কোনো ব্যক্তি, অর্থাৎ যেই সময় তার মামলা বা দরখাস্ত দায়ের করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে, সেই সময় সে যদি আইনত অপারগ থাকে, তখন সেই ক্ষেত্রে তার আইনগত অপারগতার অবসান না ঘটা পর্যন্ত তামাদি মেয়াদ গণনা তার উপর বাধিত হবে না। অর্থাৎ তামাদি মেয়াদ গণনা তখন স্থগিত থাকবে তার উপর। সেই আইনগত অপারগতার জিনিসটা কি? এটা হচ্ছে আপনার 3 ধরনের বিষয় বলা হচ্ছে। অর্থাৎ যখন মামলা বা দরখাস্ত দায়ের করবে, অর্থাৎ মামলা বা দরখাস্ত দায়ের করার তামাদি মেয়াদের সময় সে যদি নাবালক, তারপর নাবালক বা উন্মাদ বা জড়বুদ্ধি সম্পূর্ণ থাকে, তখন সেই ক্ষেত্রে এই 3টি অপারগতার অবসান না হওয়া পর্যন্ত তার উপর তামাদি মেয়াদ গণনা কি থাকবে? স্থগিত থাকবে। অর্থাৎ এখানে 3টি অপারগতা বলা হচ্ছে, নাবালক বা মাইনরিটি, উন্মাদ বা ইনসেনিটি, আর হচ্ছে আপনার জড়বুদ্ধি সম্পূর্ণ বা আইডিসি। এই 3টি অপারগতার অবসান সম্পূর্ণভাবে না হওয়া পর্যন্ত তার উপর তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। এরপর দ্বিতীয়ত যে বিষয়টি বলা হচ্ছে, ধরুন একজন ব্যক্তি একটি অপারগতার অবসানের পর যদি আরো একটি অপারগতার শিকার হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে তার 2টি অপারগতার অবসান না হওয়া পর্যন্ত তার উপর তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। বিষয়টি কি? একটি এক্সাম্পলের মাধ্যমে যদি ক্লিয়ার করি, ধরুন একজন ব্যক্তি যখন মামলা বা দরখাস্ত দায়ের করবেন, তখন সেই ক্ষেত্রে তিনি নাবালক ছিলেন। তার নাবালকত্ব অবসানের পর, অর্থাৎ সাবালক হওয়ার পর তিনি কি হলেন? তামাদি মেয়াদ গণনা শুরু হওয়ার আগেই, তার উপর তামাদি মেয়াদ গণনা শুরু হবার আগেই তিনি কি করলেন? তিনি পাগল বা জড়বুদ্ধি সম্পূর্ণ হয়ে গেলেন। তখন সেই ক্ষেত্রে তার এই অপারগতার অবসান না ঘটা পর্যন্ত তামাদি মেয়াদ গণনা তার উপর স্থগিত থাকবে। অর্থাৎ পুরোপুরিভাবে আইনগত অপারগতার অবসান না হওয়া পর্যন্ত তার উপর তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। আচ্ছা, তৃতীয়ত যে বিষয়টি বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার মৃত্যু পর্যন্ত অপারগ থাকে, তখন সেই ক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুর পর তার যে বৈধ প্রতিনিধি, সেই ব্যক্তির উপর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ তার বৈধ প্রতিনিধি যখন যোগ্যতা অর্জন করবে মামলা বা দরখাস্ত দায়ের করার, তখন সেই ক্ষেত্রে তার উপর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তার মানে এখানে আমরা এই ধারা 6টা যদি আমরা পুরোটা একটু সামারি করি, এখানে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে আপনার এখানে 3টি অপারগতার কথা বলা হয়েছে আইনত। সেটা কি? সেটা হচ্ছে আপনার নাবালক বা মাইনরিটি, দ্বিতীয়ত হচ্ছে আপনার উন্মাদ বা ইনসেনিটি, জড়বুদ্ধি সম্পন্ন বা আইডিসি। ওকে, এই 3টি হচ্ছে তার আইনত অপারগতা। আচ্ছা, এরপরে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে আপনার কোনো ব্যক্তি মামলা বা দরখাস্ত দায়ের করার সময় সে যদি 3টি অপারগতার যে কোনো একটি অপারগতার শিকার হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে তার সেই আইনত অপারগতার অবসান না ঘটা পর্যন্ত তার উপর তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে।
দ্বিতীয়ত যে বিষয়টা জানলাম, যদি একজন ব্যক্তি একটি অপারগতার অবসানের পর আরো একটি অপারগতার শিকার হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে তার দুটি অপারগতার অবসানের পরই তার উপর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তৃতীয়ত যেটা দেখলাম, কোনো ব্যক্তি যদি মৃত্যু পর্যন্ত অপারগ থেকে থাকে, এই তিনটি অপারগতার যে কোনো একটি অপারগতার শিকার হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে তার যে বৈধ প্রতিনিধি, অর্থাৎ এই ব্যক্তির মৃত্যুর পর তার বৈধ প্রতিনিধি যোগ্যতা অর্জন করার পর তামাদি মেয়াদ গণনা তার উপর, অর্থাৎ মামলা করার যোগ্যতা সম্পূর্ণ হওয়ার পর, মামলা বা দরখাস্ত দায়ের করার যোগ্যতা সম্পূর্ণ হওয়ার পর তার উপর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর তামাদি মেয়াদ গণনা শুরু হবে অর্থাৎ আইনগত অপারগতার অবসানের পর পরবর্তী 3 বছরের মধ্যে তাকে মামলা বা দরখাস্ত দায়ের করতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ধারা 6। আশা করি ধারা 6টা আপনাদের কাছে ক্লিয়ার। এবার ধারা 7-এ যে বিষয়টা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কতিপয় বাদী এবং দরখাস্তকারী তাদের মধ্যে যে কোনো একজন যদি আইনগত অপারগ থেকে থাকে, তখন সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকের উপর তামাদি মেয়াদ গণনাটা স্থগিত থাকবে। আর আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে যে এই বলা হচ্ছে যে এই কতিপয় বাদী এবং সহ অংশীদারদের মধ্যে যে কোনো একজনও যদি স্টেবল থাকে, যিনি বাকি সহ অংশীদারদের অনুমতি ছাড়া ঋণের টাকা পরিশোধ করতে পারবে, তখন সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকের উপর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আচ্ছা, আর 8 ধারায় যেটা বলা হচ্ছে, 8 ধারা হচ্ছে বিশেষ ব্যতিক্রম, অর্থাৎ তামাদি আইনে এই 8 ধারা হচ্ছে বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশন। এখানে যেটা বলা হচ্ছে, এই দণ্ড কার্যকর করার ক্ষেত্রে এবং অগ্রপ্রায় মামলার ক্ষেত্রে এই তামাদি আইনের 6 এবং 7 ধারার কোনোটাই কার্যকর হবে না। অর্থাৎ কোনো দণ্ড প্রদানের ক্ষেত্রে, দণ্ড কার্যকর করার ক্ষেত্রে এই 6 এবং 7 ধারা প্রযোজ্য হবে না, এবং অগ্রপ্রায় মামলার ক্ষেত্রেও এই 6 এবং 7 ধারা প্রযোজ্য হবে না। এটাই হচ্ছে তামাদি আইনের বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশন। তাহলে যদি কোশ্চেন আসে যে বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশনের কথা কোথায় বলা আছে, তামাদি আইনের ধারা 8-এ। আশা করি ধারা 6, 7 এবং ধারা 8 আপনাদের কাছে একদম ক্লিয়ার। এবার আমরা যে ধারাগুলো আলোচনা করব, শুরুতেই দেখব ধারা 9। ধারা 9-এ বলা হচ্ছে আপনার তামাদি গণনা। এই যে ধারা 6, 7 এবং 8-এর ক্রাইটেরিয়াগুলো আমরা জানলাম, এখানে বলা হচ্ছে এই ধারা 9-এ বলা হচ্ছে তামাদি মেয়াদ গণনা একবার যদি শুরু হয়ে যায় তবে সেক্ষেত্রে তার থামে না। অর্থাৎ একবার যখন আপনি মামলা বা দরখাস্ত দায়ের করার তামাদি মেয়াদ, অর্থাৎ এই যে 6, 7 ধারায় যে আমি বললাম যে আইনগত অপারগতার বিষয়গুলো 6 এবং 7 ধারার আন্ডারে, এই আইনগত অপারগতার অবসানের পর যখন একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে তা আর কোনো ধরনের কোনো আইনগত অপারগতার দ্বারা তার নতুন করে স্থগিত করা যাবে না। অর্থাৎ একবার যখন মেয়াদ শুরু হয়ে যাবে তামাদি মামলা বা দরখাস্ত দায়ের করার তামাদি মেয়াদ, তখন সেই ক্ষেত্রে তার পরবর্তীতে কোনো ধরনের কোনো আইনগত অপারগতার দ্বারা, আইনগত অপারগতার কজ দেখিয়ে তার বন্ধ করা যাবে না, অর্থাৎ তার অতিক্রম হবে না। এই বিষয়টা 9 ধারায় বলা হচ্ছে। ধরুন যে আপনি নাবালক ছিলেন যখন তামাদি মেয়াদ গণনা হবে, তো নাবালকত্ব অবসানের পর সাবালক হওয়ার পরে আপনার তামাদি মেয়াদ গণনা শুরু হলো মামলা বা দরখাস্ত দায়ের করার ক্ষেত্রে, এবং আপনি মামলা বা দরখাস্ত দায়ের করতে গেলেনও, ঠিক আছে, এবং আপনি মামলা বা দরখাস্ত দায়ের করেও ফেলেছেন, তখন ওই ক্ষেত্রে আপনি আবার এটা বলতে পারবেন না যে আমি অন্য একটি অপারগতা শিকার, অর্থাৎ জড়বুদ্ধি সম্পূর্ণ বা উন্মাদ হয়ে গেছেন, এই ধরনের কোনো অপারগতা দেখিয়ে আপনি তার স্থগিত করতে পারবেন না। এই বিষয়টাই ধারা 9-এ বলা হচ্ছে যে একবার যখন তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে তা অন্য কোনো আইনগত অপারগতা দ্বারা দেখিয়ে তার বন্ধ করা যাবে না, অর্থাৎ স্থগিত করা যাবে না। ধারা 11-তে বলা হচ্ছে আপনার বৈদেশিক চুক্তির উপর যদি কোনো মামলা করা হয়ে থাকে, অর্থাৎ এখানে কয়েকটি বিষয়ের কথা বলা হচ্ছে। প্রথমত, বৈদেশিক কোনো চুক্তি অর্থাৎ বিদেশে সম্পাদিত কোনো চুক্তির উপর বাংলাদেশে যদি কোনো মামলা দায়ের করা হয়ে থাকে, অর্থাৎ বিদেশে সম্পাদিত কোনো চুক্তির উপর বাংলাদেশে কোনো মামলা যদি দায়ের করা হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে আমাদের তামাদি আইন, অর্থাৎ বাংলাদেশের যে তামাদি আইন 1908, এই তামাদি আইন 1908-এর বিধিসমূহের অধীন হতে হবে সেই মামলা। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে যে আপনার বিদেশের কোনো আইন সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ বৈদেশিক চুক্তির উপর যদি বাংলাদেশের কোনো মামলা দায়ের করা হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে বাংলাদেশের তামাদি আইনের বিধিসমূহের অধীন হতে হবে সেটা, এবং সেই ক্ষেত্রে বিদেশি কোনো আইন কি হবে না,
প্রযোজ্য হবে না। তবে 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 এখানে কথা আছে, সেটা হচ্ছে যদি ওই বিদেশি চুক্তির দ্বারা চুক্তিটি অর্থাৎ ওই বিদেশি আইনের যে চুক্তিটা তার দ্বারা যদি চুক্তিটি পরিসমাপ্তি ঘটে এবং তামাদি মেয়াদ সময় পর্যন্ত অর্থাৎ যে তামাদি মেয়াদটা রয়েছে ওই সময় পর্যন্ত যদি পক্ষগণ দেশের বাহিরে থাকেন অর্থাৎ ওই দেশে যদি স্থানীয়ভাবে বসবাস করতে থাকে অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করতে থাকে তবে সেই ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটতে পারে। এই বিষয়টাই ধারা 11তে বলা হচ্ছে। আশা করি ধারা 11 আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এবার যে বিষয়টি বলা হচ্ছে ধারা 12, খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে আপনার যে 4টি ক্ষেত্র তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। 4টি ক্ষেত্র কি কি অর্থাৎ 4টি তারিখ, এটা হচ্ছে আপনার আইনত যে কার্যধারা, 4টি তারিখ বা আইনত কার্যধারা কি হবে তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। সেটা কি, রায় ও ডিক্রি প্রদানের যে তারিখ সেই তারিখটা, আপিল বা দরখাস্ত দায়ের করার যে তারিখটা সেইটা, তারপর হচ্ছে আপিল বা দরখাস্ত দায়ের করার জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র নকল বা দলিল এগুলো জোগাড় করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকু, এরপর হচ্ছে রায় বা অর্থাৎ রায়ের উপর ভিত্তি করে যে ডিক্রি প্রদান করা হয় সেই ডিক্রির নকল উঠাতে যে সময়টুকু লাগে সেই সময়টুকু কি হবে তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। এটাই হচ্ছে 12 ধারার আইনত কার্যধারা বা 4টি তারিখ যেগুলো তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। ধারা 13তে বলা হচ্ছে আপনার যে তামাদি মেয়াদ সময় অর্থাৎ যে সময় মামলা বা দরখাস্ত করার তামাদি মেয়াদ শুরু হবে ওই সময় যদি দরখাস্তকারী বা মামলা যে দায়ের করবে উনি যদি দেশের বাহিরে থাকেন তখন সেই ক্ষেত্রে বাংলাদেশে না আসা পর্যন্ত তার উপর তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে অর্থাৎ ওই সময়টুকু তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। যখন তিনি দেশে আসবেন তখন থেকে তার উপর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ দেশের বাইরে থাকবেন, এখন যে কোনো কারণে দেশের বাইরে থাকবেন তা না, যুক্তিসঙ্গত কারণে যদি সে দেশের বাইরে থাকে অর্থাৎ যুক্তিসঙ্গত কারণে তাকে দেশের বাইরে থাকতে হবে। অযৌক্তিক কোনো কারণ যদি হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে আবার এটা প্রযোজ্য নয়। অর্থাৎ যুক্তিসঙ্গত কোনো কারণে সে যদি দেশের বাইরে থাকে বা সরকারের কোনো কাজে নিয়োজিত এমন কোনো কাজ করছে সে দেশের বাইরে উপস্থিত, তখন সেই ক্ষেত্রে উনি দেশে না আসা পর্যন্ত তার উপর তামাদি মেয়াদ গণনাটা স্থগিত থাকবে। যখন তিনি বাংলাদেশে আসবেন তখন থেকে তার উপর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর ধারা 14তে বলা হচ্ছে যে সরল বিশ্বাসে যদি কোনো ব্যক্তি সমস্ত কার্যধারার সঠিকভাবে সম্পূর্ণ করার পরে ফুলফিল করার পরে সৎ উদ্দেশ্যে তিনি যদি ভুল কোনো আদালতে মামলা দায়ের করে থাকেন তখন সেই ক্ষেত্রে ওই সময়টুকু তার তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। অর্থাৎ সঠিক আদালতে মামলা দায়ের করা পর্যন্ত অর্থাৎ এখতিয়ার সম্পূর্ণ আদালতে মামলা দায়ের না করা পর্যন্ত তার যে এই ভুল আদালতে যে সে মামলাটা দায়ের করলেন ওই সময়টুকু তার তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। অর্থাৎ 14 ধারায় যেটা বলা হচ্ছে যে এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে ভুল ক্রমে দায়েরকৃত যে মামলায় ব্যয়িত যে সময়টা সেই সময়টুকু তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। আশা করি আপনাদের কাছে এতক্ষণ যে ধারাগুলো আলোচনা করলাম সেগুলো একদম ক্লিয়ার। ওকে, এবার আমরা যে ধারাগুলো দেখব শুরুতে ধারা 15। ধারা 15তে বলা হচ্ছে যে নিষেধাজ্ঞার মাধ্যমে যদি কোনো মামলা বা ডিক্রি প্রদান করা হয় তখন সেই ক্ষেত্রে অর্থাৎ নিষেধাজ্ঞার মাধ্যমে মামলা বা ডিক্রি জারির যে দরখাস্ত দায়ের করা হয় সেই ক্ষেত্রে আপনার কিছু কিছু সময় তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। সেগুলো কি, প্রথমত হচ্ছে আপনার নিষেধাজ্ঞা জারির দিনটি অর্থাৎ যেদিন নিষেধাজ্ঞা দেয়া হবে, নিষেধাজ্ঞা মঞ্জুর করবে আদালত সেই দিনটি অর্থাৎ নিষেধাজ্ঞা মঞ্জুরের দিনটি। এরপরে হচ্ছে আপনার নিষেধাজ্ঞা মঞ্জুরের যে সময়গুলো অর্থাৎ যেই সময়গুলো পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া থাকবে সেই সময়গুলো তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিন অর্থাৎ নিষেধাজ্ঞাটা যেদিন উঠিয়ে নেওয়া হবে সেই দিন। তার মানে ধারা 15তে আমরা 3টি বিষয় দেখলাম যেগুলো নিষেধাজ্ঞার ক্ষেত্রে যেগুলো তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। অর্থাৎ নিষেধাজ্ঞার মাধ্যমে যদি কোনো মামলা বা ডিক্রি জারি করা হয় অর্থাৎ মামলা বা ডিক্রি জারির কোনো দরখাস্ত দায়ের করা হয় তখন সেই ক্ষেত্রে 3টি সময় তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। প্রথমত হচ্ছে আপনার নিষেধাজ্ঞা প্রদানের দিনটি, দ্বিতীয়ত হচ্ছে আপনার নিষেধাজ্ঞার সময়গুলো, এন্ড লাস্ট ওয়ান থার্ড ওয়ান হচ্ছে আপনার নিষেধাজ্ঞার প্রত্যাহারের দিনটি। ওকে, এবার 16 ধারায় যেটা বলা হচ্ছে
ডিক্রি জারিতে যদি কোনো বিক্রয় রদ করা হয়, তবে ডিক্রি জারিতে বিক্রয় রদের করার যে কার্যধারা মুলতবি থাকে, সেই মুলতবি থাকাকালীন সময়টুকু তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। তার মানে 15 ধারায় দেখলাম যে নিষেধাজ্ঞা মঞ্জুরের সময়, অর্থাৎ নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো মামলা বা দরখাস্ত দায়েরের ক্ষেত্রে কোন দিনগুলো বাদ যাবে, আর 16 ধারায় হচ্ছে ডিক্রি জারিতে কোনো বিক্রয় রদ করা হলে সেই বিক্রয় রদের যে কার্যধারা সেইটা আপনার মুলতবি থাকাকালীন সময়টুকু তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দেওয়া হবে। ধারা 17তে বলা হচ্ছে আপনার ইফেক্টস অফ ডেথ। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ধরুন কোনো ব্যক্তি যদি জীবিত থাকতেন, তো জীবিত থাকাকালীন অবস্থায় উনি যে মামলা বা দরখাস্ত দায়ের করার অধিকারী হতেন, তা তামাদি মেয়াদ গণনা থেকে উত্তীর্ণ, অর্থাৎ তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বেই যদি কোনো কারণে তার মৃত্যু হয়ে যায়, তবে সেই ক্ষেত্রে তার মৃত্যুর পর তার যে বৈধ প্রতিনিধি, সেই বৈধ প্রতিনিধি উক্ত মামলা বা দরখাস্ত দায়ের করতে পারবেন। অর্থাৎ যেদিন থেকে তার বৈধ প্রতিনিধি মামলা বা দরখাস্ত দায়ের করার জন্য যোগ্যতা সম্পন্ন হবে, সেদিন থেকে তার উপর তামাদি মেয়াদ গণনাটা শুরু হবে। আশা করি 17 ধারা আপনাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, ধারা 18তে হচ্ছে আপনার ইফেক্টস অফ ফ্রড, অর্থাৎ প্রতারণার ফলাফল। এখানে বলা হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি মামলা বা দরখাস্ত দায়ের করার যে তামাদি মেয়াদটা, সেই তামাদি মেয়াদ সম্পর্কে অবগত না থাকেন এবং সেটা যদি প্রতারণার কারণে হয়, অর্থাৎ তার সাথে যদি কেউ প্রতারণা করে বা যোগসাজশমূলক ভাবে যদি সে এই মামলা বা দরখাস্ত দায়ের করার যে তামাদি মেয়াদটা, সেই মেয়াদটা আপনার উত্তীর্ণ হয়ে যায় সে না জানার কারণে, তখন অথবা কোনো দলিল উপস্থাপন করার যে সময়টুকু সে যদি দলিল উপস্থাপন করতে না পারে নির্ধারিত সময়ের মধ্যে, তখন সেই ক্ষেত্রে যেদিন থেকে সে প্রতারণার বিষয়টি সম্পর্কে অবগত হবেন, অর্থাৎ যেদিন সে প্রতারণার বিষয়টি জানবেন, অথবা দলিল উপস্থাপনের ক্ষেত্রে দলিলটি যেদিন দাখিল করতে তিনি আপনার সমর্থ হবেন, সেই দিন থেকেই তারপর তামাদি মেয়াদ গণনাটা শুরু হবে। আশা করি 17, 18, 16, আশা করি 15 থেকে 18 ধারা আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ধারা 19। ধারা 19-এ বলা হচ্ছে আপনার ইফেক্টস অফ একনলেজমেন্ট ইন রাইটিং, অর্থাৎ লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যেই ক্ষেত্রে কোনো সম্পত্তি বা অধিকার সম্পর্কে মামলা বা দরখাস্ত দাখিল করার তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে যেই পক্ষের কাছ থেকে ওই সম্পত্তি বা অধিকারটা দাবি করা হয়েছে, সে যদি নিজে অথবা যার কাছ থেকে অধিকার বা সম্পত্তিটি প্রাপ্ত হয়েছে সে যদি লিখিতভাবে স্বীকৃতি প্রদান করে থাকে, তবে সেই ক্ষেত্রে ওই লিখিত স্বীকৃতিটা স্বাক্ষরিত হবার সময় থেকে তারপর তামাদি মেয়াদ গণনাটা শুরু হবে। এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে, যদি লিখিত স্বীকৃতিতে তারিখ না থাকে, অর্থাৎ লিখিত স্বীকৃতিটা যদি তারিখবিহীন হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে আপনার স্বাক্ষর করার সময় সাক্ষ্য দেয়া যাবে। তবে 1872 সালের সাক্ষ্য আইনের বিধান মতে এই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যাবে না। আশা করি আপনাদের কাছে এই 19 ধারাটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার 20-এ বলা হচ্ছে আপনার ধারা 20-এ বলা হচ্ছে ইফেক্টস অফ রিসিপ্ট প্রডিউস অফ মর্গেজ ল্যান্ড। তার মানে হচ্ছে উত্তর দায় সংক্রান্ত ঋণ পরিশোধ অথবা সুদ প্রদানের ফলাফল। ওকে, এবার দেখবো আমরা ধারা 22। ধারা 22-এ বলা হচ্ছে আপনার ইফেক্টস অফ সাবস্টিটিউটিং অর অ্যাডিং প্লেন্টিফ অর ডিফেন্ডেন্ট। তার মানে হচ্ছে আপনার যদি কোনো মামলায় নতুন করে বাদী বা বিবাদী সংযুক্ত করা হয়, তখন সেই ক্ষেত্রে যেদিন থেকে নতুন বাদী বা বিবাদী সংযুক্ত করা হবে, ধরে নেওয়া হবে মামলাটি সেদিন থেকে নতুন করে শুরু হয়েছে। তার মানে সেদিন থেকে, অর্থাৎ মামলায় বাদী বা বিবাদী সংযুক্ত হলে সেদিন থেকেই তামাদি মেয়াদ গণনাটা শুরু হবে। আশা করি ধারা 22 আপনাদের কাছে একদম ক্লিয়ার। এবার দেখব ধারা 23। ধারা 23-এ কি বলা হচ্ছে? কন্টিনিউ ব্রিচেস
অ্যান্ড রং। মানে হচ্ছে আপনার যদি কোনো চুক্তি বারবারই চুক্তি ভঙ্গ হয়ে যায়, অর্থাৎ অবিরাম যদি চুক্তি ভঙ্গ হয়ে থাকে এবং চুক্তি ভঙ্গের ফলে যে অন্যায়টা হয় সেটা যদি নিরপেক্ষ অন্যায় হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে যখন থেকে চুক্তি ভঙ্গ অর্থাৎ প্রতিবার চুক্তি ভঙ্গের সময় থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনাটা শুরু হবে। এটা হচ্ছে ধারা 23-এর কথা। ধারা 24-এ বলা হচ্ছে যে ক্ষতিপূরণের কোনো মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণের সময় অর্থাৎ ক্ষতির কারণ যখন থেকে উদ্ভব হয় তখন সেই ক্ষেত্রে সেই সময় থেকে তামাদি মেয়াদ গণনাটা শুরু হবে। আশা করি এ পর্যন্ত আমি আপনাদের সাথে যতগুলো ধারা আলোচনা করেছি একদম ধারা 3 থেকে নিয়ে শুরু করে ধারা আপনার 24 পর্যন্ত এর মধ্যে আপনাদের কাছে কোনো প্রবলেম নেই। তবুও যদি কারো কাছে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন আছে, সেখানে কোশ্চেন করবেন, ইনশাল্লাহ আমি অ্যান্সার করব। এছাড়াও আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানেও আপনারা কোশ্চেন করলে আমরা সময় মতো অ্যান্সার করে দিব। এবার আমরা আর 2টা সেকশন দেখব যেটা নাকি খুবই ইম্পর্টেন্ট সেকশন, বার কাউন্সিলের প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার জন্য। চলুন দেখা যাক। ওকে, এবার তামাদি আইনের খুব ইম্পর্টেন্ট একটি সেকশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার রাইট অফ ইসমেন্ট অর্থাৎ সুখাধিকার অর্জন, সুখাধিকার অধিকার যেটাকে বলা হয়। এখানে টোটাল 5টি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সেগুলো কি? মেটার অফ ইসমেন্ট অর্থাৎ ইসমেন্টের ঘটনাটা, অর্থাৎ ইসমেন্ট জিনিসটা কি। ওকে, এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন কোনো জায়গার উপর নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে আসে, শান্তিপূর্ণ এবং নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে আসে, তখন সেই ক্ষেত্রে ওই সম্পত্তির উপর তার একটি অধিকার সৃষ্টি হয়। এই যে অধিকারটা সৃষ্টি হলো এটাই হচ্ছে কি আপনার সুখাধিকার বা ইসমেন্ট রাইট। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে কি ধরনের অধিকার সৃষ্টি হবে। এটা হচ্ছে আপনার এখন প্রশ্ন আসে যে কি ধরনের ভোগ দখল সে করবে, অর্থাৎ কোন কোন বিষয়গুলো সে দখল করবে, ভোগ দখল করবে। সেটা হচ্ছে আপনার 2 ধরনের বিষয় বলা হচ্ছে। একটা হচ্ছে দালানে আলো বাতাস প্রবেশের যে অধিকারটা, সেই অধিকারটা শান্তিপূর্ণ এবং নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে আসবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনার ওই জায়গা থেকে যে পথ রাস্তা, সেই রাস্তা, তারপর হচ্ছে জলস্রোত এবং পানি, এই 2টো বিষয়। অর্থাৎ সোজা বিষয়টা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো জায়গার উপর নিরবিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন পর্যন্ত কি করে থাকে, দালানে আলো বাতাস প্রবেশ এবং আপনার দালানে আলো বাতাস প্রবেশ এবং পথ জলস্রোত বা পানি ব্যবহারের অধিকার ভোগ করে আসে শান্তিপূর্ণ এবং নিরবিচ্ছিন্নভাবে, তখন সেই ক্ষেত্রে ওই জায়গার উপর তার যে অধিকারটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের সুখাধিকার বা ইসমেন্ট রাইট। এখন এখানে আসে আমাদের কি এগেইনস্ট হোম এসমেন্ট রাইট মে অকার, মানে কার কার ক্ষেত্রে এসমেন্ট রাইটটা প্রযোজ্য, অর্থাৎ এসমেন্ট রাইট হয় করা হয়। সেটা হচ্ছে 2 ধরনের ব্যক্তি। সাধারণ ব্যক্তি যিনি কিনা 20 বছর পর্যন্ত আপনার কি শান্তিপূর্ণ এবং নিরবিচ্ছিন্ন ভাবে ওই সম্পত্তি থেকে কি পাচ্ছে, আপনার দালানে আলো বাতাস এবং পথ জলস্রোত এবং পানি ব্যবহার করার অধিকার ভোগ করে আসছে, ঠিক আছে। আর যদি সরকার হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে 60 বছর পর্যন্ত। মানে সোজা হিসাব যে প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে আপনার 20 বছর পর্যন্ত ওই জায়গার উপর জায়গা থেকে কি আপনার নিরবিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণভাবে আপনি একটি ভোগ দখল করে আসছেন, আলো বাতাস দালানে আলো বাতাস প্রবেশের অধিকার ভোগ করছেন এবং পানি জলস্রোত এবং রাস্তা সুন্দর মতো আপনি 20 বছর পর্যন্ত ভোগ করে আসছেন। রাস্তা যে চলাচলের যে অধিকারটা, পানি ব্যবহারের যে অধিকারটা, ওই জায়গা থেকে আপনি 20 বছর পর্যন্ত ভোগ করে আসছেন। এটা হচ্ছে আপনার প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে। তখন সেই ক্ষেত্রে ওই প্রাইভেট প্রপার্টির উপর আপনার একটা কি হবে, অধিকার সৃষ্টি হবে, যেটাকে বলা হয় ইসমেন্ট রাইট বা সুখাধিকার। আর সেটা যদি সরকারি সম্পত্তি বা পাবলিক প্রপার্টি হয়ে থাকে তবে সেই পাবলিক প্রপার্টি বা সরকারি সম্পত্তির ক্ষেত্রে আপনার 60 বছর পর্যন্ত শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্ন ভাবে আপনি ওই প্রপার্টি থেকে কি করে আসছেন, ওই প্রপার্টি থেকে আপনি
দালানে আলো বাতাস প্রবেশের অধিকার এবং রাস্তা চলাচলের অধিকার বা পানি এবং জলস্রোতের যে অধিকারটা, সেই অধিকারটা আপনি ভোগ করে আসছেন। তখন সেই ক্ষেত্রে যে অধিকারটা আপনার সৃষ্টি হবে সেটাই হচ্ছে আপনার কি সুখাধিকার বা ইজমেন্ট রাইট। আশা করি ধারা 26টা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। তার মানে এখানে আমরা যে বিষয়গুলো দেখলাম, মেটার অফ ইজমেন্ট অর্থাৎ ইজমেন্ট রাইট জিনিসটা কি, তারপর আমরা দেখলাম এগেইনস্ট হোম এই ইজমেন্ট রাইট মে অকার, মানে কোন কোন ক্ষেত্রে সাধারণ ব্যক্তি, কার কার ক্ষেত্রে সাধারণ, তার মানে কার কার ক্ষেত্রে সাধারণ ব্যক্তি এবং আপনার সরকার অর্থাৎ পাবলিক প্রপার্টি এবং প্রাইভেট প্রপার্টির বিষয়টা দেখলাম। টাইপস অফ ইজমেন্ট আমরা দেখলাম দুই ধরনের অধিকার এখান থেকে ভোগ করা যায়। একটা হচ্ছে আপনার দালানে আলো বাতাসের অধিকার, প্রবেশের অধিকার, আরেকটা হচ্ছে আপনার কি পানি, জলস্রোত, জায়গা অর্থাৎ রাস্তা, এসব অধিকার ভোগ করা। আর হচ্ছে আপনার পিরিয়ডটা আমরা দেখলাম অর্থাৎ টাইম লিমিটেশনটা দেখলাম। সেটা কি দেখলাম যে আপনার যদি প্রাইভেট প্রপার্টি হয় 20 বছর আর যদি পাবলিক প্রপার্টি হয় 60 বছর। আশা করি ধারা 26টা অর্থাৎ ইজমেন্ট রাইটটা আপনাদের কাছে একদম ক্লিয়ার। ওকে, এবার আমরা যে ধারাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার ধারা 28 অর্থাৎ সেকশন 28। সেকশন 28 বলা হচ্ছে অ্যাডভার্স পজিশন বা বিরুদ্ধ দখল সম্পর্কে। যদি কোনো ব্যক্তি মালিকের জানা মতে অর্থাৎ প্রকাশ্যে সর্বসাধারণের সম্মুখে 12 বছর পর্যন্ত ওই সম্পত্তিতে জবরদখল ভাবে অর্থাৎ বেআইনিভাবে দখল করে থাকে অর্থাৎ ভোগ দখল করে থাকে, তখন ওই সম্পত্তির উপর তার যে অধিকারটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজিশন। তার মানে এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি মালিকের জানমত অর্থাৎ সর্বসাধারণের সম্মুখে প্রকাশ্যে যদি ওই সম্পত্তিতে জবরদখল করে থাকে 12 বছর পর্যন্ত অর্থাৎ বেআইনিভাবে দখল করে থাকে, ভোগ দখল করে থাকে ওই সম্পত্তিটি, তবে সেই ক্ষেত্রে ওই সম্পত্তির উপর তার যেই মালিকার তার যে অধিকার সৃষ্টি হবে সেটাই হচ্ছে আপনার অ্যাডভার্স পজিশন বা বিরুদ্ধ দখল। তার মানে এখানে 26 ধারা এবং 28 ধারার মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, 26 ধারায় হচ্ছে আপনার পাবলিক প্রপার্টির ক্ষেত্রে আপনার 60 বছর পর্যন্ত শান্তিপূর্ণ নিরবিচ্ছিন্ন ভাবে ওই সম্পত্তি থেকে আপনার দুই ধরনের অধিকার অর্থাৎ দালানে আলো বাতাস প্রবেশের অধিকার এবং পথ, রাস্তা, জলস্রোত এবং পানি ব্যবহার যে অধিকার সৃষ্টি হয় সেটা হচ্ছে আপনার কি সুখাধিকার বা ইজমেন্ট রাইট। আর এখানে যে বিষয়টা বলা, আর অনুরূপভাবে প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে 20 বছর আমরা দেখে এসেছি। আর 28 ধারায় যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 12 বছর পর্যন্ত একজন ব্যক্তি মালিককে জানিয়ে অর্থাৎ মালিকের জানা মতে সর্বসাধারণের সম্মুখে প্রকাশ্যে ওই সম্পত্তিতে বেআইনিভাবে দখল করে আছে অর্থাৎ বেআইনিভাবে দখল করে আছে এবং ভোগ দখল করে আছে, বেআইনিভাবে ভোগ দখল করে আছে ওই সম্পত্তিতে। এবং এই 12 বছরের মধ্যে যদি মালিক অর্থাৎ জমির মালিক কোনো অ্যাকশন না নেয় অর্থাৎ লিগাল অ্যাকশন না নেয়, কোনো মামলা না করে থাকে এই ব্যক্তির উপর, তখন সেই ক্ষেত্রে বাদী কিন্তু অর্থাৎ জমির যে মালিক সে কিন্তু তার সম্পত্তি থেকে মালিকানাটা হারাবে এবং যেই ব্যক্তি বেআইনিভাবে দখল করে আছে ওই সম্পত্তিতে সেই ব্যক্তি কিন্তু 12 বছর পর ওই সম্পত্তির উপর একটি মালিকানা সৃষ্টি হবে, প্রতিষ্ঠিত হবে। তার মানে এখানে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা যদি আমরা একটু ভালো মতো সামারি করি, 28 ধারায় আমরা দেখলাম সর্বসাধারণের জানা মতে প্রপার্টিটা কি করতে হবে, প্রপার্টিতে ভোগ দখল করবে বিবাদী, ঠিক আছে, এবং দখলটা হবে স্বতন্ত্র দখল বা এক্সক্লুসিভ অর্থাৎ বিরুদ্ধ দখল, বেআইনি ভাবে সে দখল করে থাকে, দখলটা এমন হতে হবে। এরপরে হচ্ছে আপনার কি তামাদির সময় পর্যন্ত অর্থাৎ তামাদির সময় কত বলা হয়েছে 12 বছর, এই 12 বছর পর্যন্ত সে বেআইনি ভাবে ওই সম্পত্তির উপর ভোগ দখল করে এসেছে অর্থাৎ জবর দখল করে এসেছে বেআইনি ভাবে, এবং এই 12 বছরের মধ্যে বাদী অর্থাৎ সম্পত্তির যে মালিক সেই ব্যক্তি কোনো লিগ্যাল অ্যাকশন অর্থাৎ মামলা দায়ের করেন নাই তার উপর। আচ্ছা, এবং তার যে দখলটা সেটা চলমান এবং নিরবিচ্ছিন্ন ছিল, তখন সেই ক্ষেত্রে বাদীর 12 বছর পূর্ণ হয়ে যাবার পরে ওই সম্পত্তির উপর থেকে তার মালিকানাটা বিলুপ্ত হয়ে যাবে এবং বিবাদী সেই সম্পত্তির উপর মালিকানা প্রতিষ্ঠিত হবে।
আশা করি আপনারা 28 ধারাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আমি একটু ক্লিয়ার করি। সরকার যদি বাদী হয়ে থাকে তখন তার বিরুদ্ধে এই অ্যাডভার্স পজিশন অর্থাৎ বিরুদ্ধ দখলটা অর্জন করতে হবে কি 12 বছর পর। আর যদি সরকার বিবাদী হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে ওই সম্পত্তিটা দখল অর্জন করতে হবে, অর্থাৎ এই 28 ধারাটা প্রযোজ্য হবে কি 60 বছর পর। বা সাধারণ ব্যক্তির ক্ষেত্রে সাধারণ ব্যক্তি বাদী বা বিবাদী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে এই সম্পত্তির দখলটা অর্জিত হবে কি 12 বছর পর। তার মানে আমরা যে বিষয়টি দেখলাম, সরকার বাদী হলে তার বিরুদ্ধে দখল অর্জন হবে, অর্থাৎ 28 ধারার যে দখলটা অর্জন হবে সেটা কি, সেটা হচ্ছে আপনার কি 12 বছর অতিক্রম হলে। আর যদি সরকার বিবাদী হয়ে থাকে তবে 60 বছর পর দখলটা অর্জন হবে, অর্থাৎ 60 বছর অতিক্রম হলে। আর সাধারণ ব্যক্তি যদি বাদী হয়ে থাকে তবে সেক্ষেত্রেও দখলটা অর্জন হবে 12 বছর পর। আর সে যদি বিবাদী হয়ে থাকে তবুও সেক্ষেত্রে দখলটা অর্জন হবে 12 বছর অতিক্রম হলে। আর 28 ধারার মাধ্যমে যে দখলটা সৃষ্টি হয় সেটা হবে আপনার কি প্রকৃত দখল। ওকে, আর এই ধারাটা 9 ধারা অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আশা করি 28 ধারাটা আপনাদের কাছে ক্লিয়ার। তার মানে 26 ধারা হচ্ছে আমাদের ইজমেন্ট বা রাইট বা সুখাধিকার অর্জন, যেখানে বলা হচ্ছে যে আপনার শান্তিপূর্ণ নিরবিচ্ছিন্ন ভাবে যদি কোনো ব্যক্তি প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে 20 বছর ওই সম্পত্তি থেকে দালানে আলো বাতাস প্রবেশ এবং পানি জলস্রোত বা রাস্তা ব্যবহার করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার ওই সম্পত্তির উপর একটি অধিকার সৃষ্টি হয় যার সুখাধিকার বা ইজমেন্ট রাইট। একইভাবে আপনার পাবলিক প্রপার্টির ক্ষেত্রে 60 বছর ধরা হয়। আর বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজিশন বলতে ধারা 28-এ যেটা বোঝাচ্ছে যে কোনো ব্যক্তি মালিকের জানা মতে ওই সম্পত্তিতে যদি 12 বছর পর্যন্ত চলমান এবং নিরবিচ্ছিন্ন ভাবে বেআইনি ভাবে দখল করে থাকে, অর্থাৎ জবর দখল করে থাকে ওই সম্পত্তিতে, এবং ওই 12 বছরের মধ্যে যদি বাদী তার উপর লিগ্যাল অ্যাকশন অর্থাৎ মামলা দায়ের না করে থাকে তখন সেই ক্ষেত্রে বাদীর অধিকার মালিকানা বিলুপ্ত হয়ে যাবে ওই সম্পত্তি থেকে এবং বিবাদীর মালিকানা সৃষ্টি হবে। আশা করি 28 এবং 26 ধারা আপনাদের কাছে একদম ক্লিয়ার। তবুও যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশন ওপেন আছে, সেখানে কোশ্চেন করবেন, ইনশাআল্লাহ আমি অ্যান্সার করব। আর এবার আমরা লেকচারের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্ট যে ধারাটা আলোচনা করব ধারা 19, ধারা 29। এখানে বলা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে এই তামাদি আইন প্রযোজ্য নয়। আচ্ছা, ধারা 29-এ 3টি গ্রাউন্ডের কথা বলা হচ্ছে যে 3টি আইনের ক্ষেত্রে এই তামাদি আইনটা প্রযোজ্য নয়। সেটা কি? সেটা হচ্ছে আপনার 1872 সালের চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে আইনটা প্রযোজ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার 1869 সালের বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে আইনটা প্রযোজ্য নয়। এবং লাস্ট ওয়ান হচ্ছে আপনার যেটা বলা হচ্ছে বিশেষ আইনের যেখানে তামাদির বিষয়টি উল্লেখ করা আছে সেই ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। এই ছিল আমাদের তামাদি আইন 1908-এর ধারাগুলো নিয়ে ফার্স্ট লেকচার। আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ধারাগুলো সহজভাবে উপস্থাপন করতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। যেই ধারাগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রিলিমিনারির জন্য আমি কিন্তু সেই ধারাগুলোই এখানে তুলে ধরেছি এবং সম্পূর্ণ সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। তবুও যদি আপনাদের কোথাও কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট সেকশন ওপেন আছে, সেখানে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার করবো। এছাড়াও আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে যারা অ্যাড আছে তারা কাইন্ডলি সেখানে কোশ্চেন করবেন, ইনশাল্লাহ আমি অ্যান্সার করব। আর একটি বিষয় সেটি হচ্ছে আমার নোটবুক, আমার লেকচার ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনারা বেয়ার অ্যাক্ট সাথে রাখবেন, কেননা বেয়ার অ্যাক্টের কোনো বিকল্প নেই। আপনি যাই করেন না কেন, যত বই ফলো করেন, যত লেকচার ভিডিওই ফলো করেন না কেন, বেয়ার অ্যাক্ট আপনাকে সাথে রাখতেই হবে। সো বেয়ার অ্যাক্ট অবশ্যই ফলো করুন, ঠিক আছে? সো নেক্সট সেশনে অর্থাৎ আমাদের নেক্সট ক্লাসে তামাদি আইনের অনুচ্ছেদগুলো নিয়ে আলোচনা করা হবে এবং অনুচ্ছেদ 183টা আছে। এই 183টা অনুচ্ছেদের মধ্যে যেই অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেলগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ল টি স্কুল এবং ল অফ টিচ ফেসবুক পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।